আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের শেষ চাল ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা। আমার শেখ হাসিনা আপার জন্য অনেক কষ্ট হইতেছে। শেখ হাসিনাকে ভারত ছুঁড়ে ফেলে দিছে, ইন্নানিল্লাহ। এটা আপার জন্য তো খুবই দুঃখজনক। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হলো। আজ আরেক দফা আওয়ামী লীগের রাজনীতি করা যায়, আওয়ামী লীগের আরেক দফা মৃত্যুদণ্ড হয়ে গেল। কিভাবে? তাদেরকে ধন্যবাদটা দিতে যাচ্ছি। অ্যান্ড ইভেন আমি চাই আপনারা আপনাদের এই সিদ্ধান্তে অটল থাকেন। এখন আপনারা যদি এই সিদ্ধান্তটা যেটা দিচ্ছেন এটা যদি বলবৎ রাখেন, ইনশাল্লাহ অবশেষে বহু কাঙ্ক্ষিত এবং জন আকাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল হলো। আপনাদেরকে আমি একটা সচক্ষে একটা বাঘিনীকে দেখাই, বাঘিনীর হুঙ্কার দেখাই। তিনি তার ডক্টর মোহাম্মদ ইউনূস তো লড়বে অন্য অ্যাঙ্গেলে, অন্য লেভেলে। কিভাবে ভাই এন্টি মিসাইল বানায়? হ্যাঁ ভাই, আকাশেই ধ্বংস করে দিবে। তো আপনি মিসাইল মারবেন আর ওনারা এন্টি মিসাইল দিয়া ধ্বংস করে দিবে আকাশের মধ্যেই। কিরকম বুদ্ধি, কার সাথে কাকে দাঁড় করায় দিল? এটা এই সরকারের আমলে বোধহয় প্রথমবারের মতো কোনো ঘটনা ঘটলো। এটা একটা চাঞ্চল্যকর ঘটনাই বটে। সেই ঘটনাই আজকে সন্ধ্যায় ঘটেছে। সেই ঘটনা কেন ঘটলো চলুন একটু খতিয়ে দেখে এই ভিডিওতে। ডক্টর খলিলের যে কোয়ালিটি এন্ড ক্যাপাসিটি এন্ড ভিশন রয়েছে, অজিত দোভাল ডক্টর খলিলের বালের যোগ্যতা নিয়ে তার চোখের দিকে তাকায় ডিপ্লোম্যাটিক মাইক দেবে, আমি এটা বিশ্বাস করি না। আল্লাহ না করুন বিএনপি যদি সরকার গঠন করে, এই সালাউদ্দিনকে দেখবেন অমিত শাহের ধুতির নিচে মাথা ঢুকাই না। রাষ্ট্রনায়ক সুলভ স্মার্ট বিপ্লবী একটা ঘোষণা দিয়েছেন, বিরাট ঘোষণা। এর মানে পিটিয়ে হাড্ডি গুটি ভেঙে দেবো, প্রয়োজন হলে যে হাত দিয়ে ভোট চুরি করতে আসবে ওই হাত ভেঙে দেবো, ভোট চুরির দিকে তাকাবো, চোখ উপড়ে ফেলবো, টস নস করে দিব, চোরদের রাস্তা না। এরকম হেডামলা ঘোষণা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই বাংলাদেশের বর্তমান পর্যবেক্ষণ পরিস্থিতি জানেনি। দর্শক শ্রোতা, হাসিনা কিন্তু আজ থেকে আরো 2 বছর আগে কিন্তু পালিয়ে এই দেশ ছেড়ে চলে গিয়েছে। দর্শক শ্রোতা, এখন বর্তমানে দেশ কারা চালাচ্ছে? দর্শক, আজকের ভিডিও শুনলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হলো। আজ কিভাবে? আওয়ামী লীগ টোটাল একটা সিস্টেম চেঞ্জ করে ফেলছিল, যেটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল। 4 থেকে 5টা নির্বাচন হলো সেই 91 পর থেকে 2008 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে নির্বাচন হতে হতে এটার একটা মোটামুটি একটা গ্রহণযোগ্যতা ছিল, বলা যাবে না যে 100%। কিন্তু তারপরে 14 নির্বাচনটা কেমন হলো দর্শক আপনারা বলেন, 18 নির্বাচনটা কেমন হলো আপনারা বলেন, 24 নির্বাচনটা কেমন হলো? এটা আওয়ামী লীগকে যারা ভালোবাসে নেতাকর্মী তাদেরকে আমি জিজ্ঞাসা করি, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন যে এটা কি ঠিক? আমি ক্ষমতায় থেকে আমি নির্বাচন করবো, তাহলে দরকার কি? নির্বাচনটাই করা দরকার নেই। বলা দরকার যে আমি ক্ষমতায় আসছি, যেহেতু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, আমি আজীবন ক্ষমতায় থাকি। এরকম একটা মানে আইন পাশ করলেই তো হয়। যেমন উত্তর কোরিয়ায়, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, ক্ষমতায় থাকবেই। তারপরে রাশিয়া, পুতিন ক্ষমতায় থাকবে, চীন ওনারা ক্ষমতায় থাকবে। কারণ ওখানে নির্বাচনটা হলো জাস্ট এটা কি ধরনের নির্বাচন জানি না, কিন্তু বাংলাদেশ তো একদম টোটালি একটা গণতান্ত্রিক ব্যবস্থায়। এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই গণতন্ত্র যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতো, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন স্বাধীন হতো, তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা ইউরোপ আমেরিকার মর্যাদায় পর্যায়ে উন্নীত হয়েছি, ঠিক আছে, এখানে দরকার নেই। এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলো দলীয় সরকারের বদলে, করবে একজনও না, শেখ হাসিনা নিজেও না। শেখ হাসিনা নিজেও তো কয়েকদিন আগে দাবি করলেন যে ইউনূস সরকার পদত্যাগ চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। তার মানে কি? দল নিরপেক্ষ সরকার, দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার, তার অধীনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে। 100% না হলে 80% হবে, 60, 70, 50%। আপনার দলীয় সরকার হলে তো কোনো মানে এটা নিয়ে প্রশ্ন নেই। আজকে দেখেন বদিউল আলম মজুমদার একটা বলছেন যে এই রায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে, একেবারে নিশ্চিত হবে তা বলা হয়নি, কিন্তু একটা পথটা তৈরি হলো। এখানে একটা জিনিসও দেখেন খুব ইন্টারেস্টিং, বলা হচ্ছে যে 14th সংসদ থেকে এটা কার্যকর হবে। অর্থাৎ এই নির্বাচনটা, সামনে যে নির্বাচনটা 13th, এরপরে হলো 14th, এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে। যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা আছে যে বিচার বিভাগ যাতে এর মধ্যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি, মানে যে বিচারপতি থাকবেন ওনার ভিতরে থাকবে যে আমি রিটায়ারমেন্টের পরে আমি ওই সরকারের হবো, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবো। সুতরাং আমার একটা রাজনীতি বা ওই তখন কে জিততে পারে, কার অবস্থা ভালো, সেই অনুযায়ী আমার একটা ক্ষমতার লোভ, লালসা। যেমন লতিফুর রহমান কিন্তু খুব 100% ভালো কাজ করেনি, বিতর্কিত লোক ছিল। যাই হোক, এই কারণে বিচার বিভাগকে একদম মুক্ত করা। বিচার বিভাগকে যদি আপনি শেষ করে দেন আর কিচ্ছু থাকে না। এই যে শেখ হাসিনা কি করলো, লন্ডভন্ড করে দিয়ে
বাকশাল ছাত্রলীগ করে এরকম সব লোকজন দিয়ে সে বিচার বিভাগের সেই ওবায়দুল হাসান, তারপরে এনায়েতুর রহিম, একদম ডাইরেক্ট ছাত্রলীগ করা লোকজন, তাদেরকে একদম প্রধান বিচারপতি বানাইছে, আপিল বিভাগের মানে সিনিয়র বিচারপতি বানায় লন্ডভন্ড করে দিছে। এসকে সিনহাকে যেভাবে বিতাড়িত করছে, এই বিচার বিভাগকে মুক্ত রাখার জন্য আমি মনে করি এই কন্ট্রোলার বা ইমিডিয়েট পাস্ট সিইসি হতে পারে, অথবা ইমিডিয়েট পাস্ট ক্যাবিনেট সেক্রেটারি হতে পারে, ইমিডিয়েট পাস্ট দুদকের চেয়ারম্যান হতে পারে, এরকম একটা সিস্টেম করা উচিত, বিচার বিভাগকে এর মধ্যে টানা উচিত। সেটা একটা অপশনটা খোলা রাখলো, সব মিলে একই দাঁড়ালো। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিরে আসার সাথে সাথে দেখেন আরেক দফা আওয়ামী লীগের রাজনীতি করা যায়, আওয়ামী লীগের আরেক দফা মৃত্যুদণ্ড হয়ে গেল। শেখ হাসিনার ব্যক্তি হলো, আর এটা হলো শেখ হাসিনা শুদ্ধ পুরো আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিছে তার একটা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেল আজকে। আপনি এই লজ্জা নিয়ে, আপনি এমন একটা লজ্জা যে আপনি এটার বিরোধিতা করতে পারবেন না, আপনি বলবেন যে না সঠিক, কারণ আপনি যেহেতু ক্ষমতায় নেই, এখন আপনি এখন সমর্থন করবেন, ক্ষমতায় থাকলে আপনি করতেন না। এই যে বিচারিতা শেষ হয়ে গেল, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের দল, ঐতিহ্যবাহী স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দলটা এত আঘাত খাইতে খাইতে এবং নিজেদের ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে উঠে এখন নিঃশেষ হয়ে গেল, অন্তত রাজনৈতিকভাবে, নৈতিকভাবে। এটা আবার রিভাইভ করবে কিভাবে আমি জানি না, আপাতত আমি কোনো পথ দেখি না। ডক্টর ইউনূসের শেষ চাল ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা। সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে করিম খানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদা সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে কোনোভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে শেখ হাসিনাকে ফেরত আনবার জন্য আবেদন করার নথিপত্র বা আবেদন করার উপযুক্ততা খতিয়ে দেখছে এই অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসের এটা শেষ চাল বলে অনেকেই মন্তব্য করছেন। আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিগত সময়ের নানা ঘটনাকে পর্যালোচনা করি তাহলে কিছুটা হলেও আশাবাদ তৈরি হতে পারে। আপনারা জানেন যে আমাদের সমুদ্র সীমানা নিয়ে একটা মামলা নিষ্পত্তি হয়েছে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে। আমাদের সমুদ্র সীমানা নিয়ে যে বিবাদ ছিল ভারতের সঙ্গে সেটা নিষ্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক আদালত। এখন সেই রায় কিন্তু মানতে বাধ্য হয়েছে ভারত এবং বাংলাদেশ উভয় রাষ্ট্রই। যদিও সেই বিষয়ের সঙ্গে হাসিনাকে ফেরত আনার বিষয়টি আলাদা, কিন্তু আন্তর্জাতিক ফোরামে গিয়ে অব্যাহত চাপ প্রয়োগ বা এ সংক্রান্ত কোনো যদি ইতিবাচক রায় প্রকাশিত হয় তাহলে ভারত সরকার বাধ্য হলেও হতে পারে। সেই বিষয়টি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার শেষবারের মতো খতিয়ে দেখছেন। তিনি ক্ষমতা ত্যাগ করার আগ পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি। যেহেতু তার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের আলাদা সম্পর্ক রয়েছে, তিনি করিম খানের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিশেষ সুবিধা বা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তিরও প্রত্যাশা করছেন বা উদ্যোগী হতে পারেন। আসলে এইসব তথ্য নানা মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি। প্রিয় দর্শক, ডক্টর খলিলের যে কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি অ্যান্ড ভিশন রয়েছে, অজিত দোভাল ডক্টর খলিলের বালের যোগ্যতা নিয়ে তার চোখের দিকে তাকায় ডিপ্লোম্যাটিক মাইক দেবে, আমি এটা বিশ্বাস করি না। কারণ ডক্টর খলিল আমাদের মোহাম্মদ আলী, আমাদের বক্সার মোহাম্মদ আলী। ডক্টর খলিল যখন অজিত দোভালের দিকে যাবে, আমাদের ডক্টর খলিলের বাল নৃত্য না, সে অজিত দোভালের দিকে তাকায় বলবে যে ওয়াট দ্য ফাক। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতা আছে, বিএনপির যত নেতা আছে, এই যে বিএনপির সালাউদ্দিন বড় বড় লেকচার মারায় না, আপনারা দেখেন, আল্লাহ না করুন বিএনপি যদি সরকার গঠন করে, এই সালাউদ্দিনকে দেখবেন অমিত শাহের ধুতির নিচে মাথা ঢুকেন না। কোন অবস্থাতে যদি দেখেন আল্লাহ না করুন বিএনপি সরকার গঠন করে, আমির খসরু মাহমুদের এই পুরো মাথাটা দেখবেন মুদির ধুতির নিচে দিয়া কিছু একটা চুষতেছে। এখন তাহলে আমি কেন সিকিউর ফিল করি যে ডক্টর খলিল ওখানে গেছে? একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি, ডক্টর খলিল কারো ধুতির মধ্যে তো থাকবেই না। র্যাব আর অজিত দোভাল বলবে এই মোহাম্মদ আলীরে আমি কেমনে সামলাবো, এই মোহাম্মদ আলীরে সামলানোর মতো ক্ষমতা তো আমার নাই। আপনারা যদি যে কোনো একটা পিকচার দিয়ে, আমি পৃথিবীর সবকিছু বুঝি তা না, কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যানালিসিস তারা যারা দেখে, এই দুই ব্যক্তিকে পাশাপাশি তাদের ছবি বা ভিডিও যদি কেউ দেখে, তারা একটা জিনিস দেখে, ডক্টর খলিল হ্যাজ আপার হ্যান্ড ওভার অজিত দোভাল। অজিত দোভাল জাস্ট এ স্টুডেন্ট রাইট ইন ফ্রন্ট অফ ডক্টর খলিল। ডক্টর খলিল কি বস্তু? অজিত দোভাল মির্জার ওয়াকার সাথে যখন কথা বলে, ওয়াকা তখন দুই হাত কোণে নিয়ে এরকম করে বসে থাকে।
আর অজিত দোভাল যখন ডক্টর খলিলের সাথে দেখা করে তখন মাথায় আন দেয় যে বাদ কেমনে সামলাবো। এখন আলাপ আলোচনায় অনেক বিষয় আছে। ডক্টর খলিল একজন প্র্যাগমেটিক লিডার, ডক্টর খলিল একজন দূরদর্শী মানুষ, ডক্টর খলিল যোগ্যতা সম্পন্ন একজন মানুষ এবং উনি মনে প্রাণে বাংলাদেশে একজন নাগরিক। উনি যদি অজিত দোভালের সাথে টো টু টো, আই টু আই ঠিক মতো কথাবার্তা বলে, দিস কনভারসেশন উইল বিকাম the ammunition for Bangladeshi people, for the welfare, for the wellness of Bangladeshi people as well as for Bangladesh. আমি আমার দেশের লোকজনের জন্য এটা বিশাল একটা সম্পদ হবে। জুলাই সনদের উপরে আপনারা চিন্তা করে দেখেন, চলতে পর্যন্ত আপত্তি আছে। যে আপত্তিটা তারা সালাউদ্দিনকে দিয়ে দেওয়া গেছে, যে আপত্তিটা তারা আমির খসরু মাহমুদ, আব্দুল্লাহ ওয়াল মিন্টু এবং বিএনপি খানকি মাগি তাদেরকে দিয়ে জুলাই সনদের উপরে তারা অবজেকশন দিচ্ছে, এবং গণভোট নিয়েও তাদের আপত্তি আছে। আপনারা অবাক হচ্ছেন না? ভারতের আপত্তি বাংলাদেশের গণভোট নিয়ে। আরে ভাই, ঘুমাইতে যাবেন, ভারতের ওখানেও আপত্তি আছে, কারণ আপনার বউকে তারা সরস্বতী বানাতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আমাদের স্ট্যান্ডার্ডকে এত নিচে নামানো হয়েছে যে স্ট্যান্ডার্ডে আমরা এখন আর মানুষের মধ্যে পড়ি। আপনারা যারা হাসিনার রাজনীতি করেছেন এখনো চিন্তা করেন হাসিনার রাজনীতি করবেন আপনারা, আপনাদের মাথার মধ্যে শুধু একটা জিনিস আমি একটু ঢোকাতে চাই, আপনারা কি আসলে মানুষ আছেন? আপনি কি আসলে মানুষ হিসেবে কি গণ্য করছেন? চারটা সাবজেক্ট এই মুহূর্তে বিস্ফোরা। ভারত এটা নিয়ে ডক্টর খলিল এবং ডক্টর ইউনূসের সাথে যদি তারা আলাপ আলোচনা না করে, ভারতের পণ্ডিতরা অজিত দোভাল এবং মোদীকে বুঝাইছে যে তোমরা চুতরানীরা যদি এই মুহূর্তে বাংলাদেশের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোন রকম নিয়োগ তৈরিতে ব্যর্থ হও, ইউ আর গোইং টু টেক এ বিগ স্ল্যাপ অনটু ইওর অ্যাস। দেয়ারফর এই কলম্বো সিকিউরিটি এই সামিটের কথা বইলা ওখানে নিছে, কারণ সাবজেক্টটা আমি যখন শুনছি ডক্টর খলিল ওখানে যাইতেছে, কেন সিইসি সামিটে যাবে, ওখানে তিনটা সদস্য রাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এখানে বাংলাদেশ, what the fuck role বাংলাদেশ is gonna play? এবং আদার হ্যান্ড যখন হাসিনা চুতমারানি বাংলাদেশের ক্ষমতায় তখন এই প্যাক্ট হয়েছে, ওই বাংলাদেশকে তো ইনক্লুড করে না, তাহলে খলিলকে হঠাৎ করে ডাকাটা তাদের ফিসফিসানিটা কেন? মেইন সাবজেক্টটা হচ্ছে বিচার প্রক্রিয়া, নির্বাচন, হাসিনার রিটার্ন, কামালের রিটার্ন। যেমন আপনাদেরকে 2 দিন আগে আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় আপনাদেরকে জানানো হয়েছে হাসিনাকে কোনো রাষ্ট্র জায়গা দেয় না। বড় মিথ্যা কথা, কারণ হাসিনা যেই দেশে যাওয়ার চেষ্টা করেছে পিছে থেকে ভারত ওই রাষ্ট্রগুলোকে বলে দিচ্ছে হাসিনাকে আশ্রয় না দিতে। এখন বলবেন কেন ভারত আমাদের বন্ধু? ভারত আমার ভারত আমার, আমি আর জঘন্য শব্দ আর উচ্চারণ করতে চাই না। ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রনায়ক সুলভ, স্মার্ট, বিপ্লবী একটা ঘোষণা দিয়েছেন, বিরাট ঘোষণা। কি ঘোষণা দিয়েছেন দেখেন। এ ধরনের ঘোষণা সিনিয়র নেতারা দিতে পারে না, এই হ্যাডম থাকে না। এতে হ্যাডম লাগে, বৃদ্ধ হয়েও তারুণ্যের উচ্ছ্বাস লাগে। কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব, জামাত আমির। রাষ্ট্রনায়ক এই ধরনের ঘোষণা দিতে পারে, চিরতরুণ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। মানুষের মনের মধ্যে একটা মিসপারসেপশন আছে, যেমন জনগণ এখন বিশ্বাস করে যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, তারাই জিতবে, জনগণ তাদেরকে ভোট দিবে, জনমত তাদের পক্ষে, সব ঠিক আছে। কিন্তু অনেকে বলে যারা বিএনপির সাথে ভোট চুরি করে শেষ পর্যন্ত ওরা টাকাই টোকাই বিএনপি নিয়ে যাবে। না, জামাত ইসলামী জীবিত থাকতে বিএনপি ভোট চুরি করতে পারবে না। চুরি করতে চাইবে কিন্তু পারবে না। ডাকসুতে দেখেছেন না চুরি করার কি চেষ্টা করেছে? ডাকসুতে যেরকম পারে নাই, ওরকম জাতীয় নির্বাচনে ভোট চুরি করতে পারবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে জামাত শিবির পাহারাদারের ভূমিকা পালন করবে। এই পাহারাদারদের ওভারলুক করে বিএনপি ভোট চুরি করতে পারবে না, হাইজ্যাক করতে পারবে না। এটা হাসিনার বাংলাদেশ নয় যে রাষ্ট্র শক্তি ব্যবহার করে রাতের আধারে ভোট কার চুরি করবে, গুম খুন এবং গুলির ভয় দেখিয়ে। এটা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ। অতএব আমিরে জামাত যে ঘোষণা দিয়েছেন, কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবে, মানে তার হাত ভেঙে দিবে। এটা আমিরে জামাতের আগের ঘোষণা আছে। কেউ ভোট চুরি করতে, ভোট ডাকাতি করতে আসলে তার হাত ভেঙে দিতে হবে, মোচড় দিয়ে তার হাত ভেঙে দিতে হবে। তোর হাত থাকবে না, কবজি থেকে হাত বিচ্ছিন্ন করে দিতে হবে। অতএব ভোট চুরি ছেকে যাবে। এর অর্থ হচ্ছে এগুলো কিন্তু বাস্তবিক না, এটা প্রতীকী কথা। এই যে কবজি ভেঙে দেওয়া, হাত ভেঙে, এটা প্রতীকী, মানে ভোট চুরি করতে দেওয়া হবে না, পারবে না, সম্ভব না। এখন যে নেতা দায়িত্ব নিয়ে এভাবে বলতে পারেন যে ভোট চুরি করতে আসলে আমি বৃদ্ধ শফিকুর রহমান, চিরতরুণ শফিকুর রহমান হয়ে বিস্ফোরিত হব, এই কথার অর্থ বুঝেন? যে যুবক হয়ে বিস্ফোরিত হব, এর মানে পিটিয়ে হাড্ডি গুড্ডি ভেঙে দেবো প্রয়োজন হলে।
যে হাত দিয়ে ভোট চুরি করতে আসবে ওই হাত ভেঙে দেবো, যে চোখ দিয়ে ভোট চুরির দিকে তাকাবে ওই চোখ উপড়ে ফেলবো, বিস্ফোরিত হবো, মানে কি টস নস করে দিব, চোরদের আস্তানা। পারবে না। এরকম হেডামলা ঘোষণা যিনি দিতে পারেন তিনিই রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য, এবং তার হাতেই, সেই দলের হাতেই বাংলাদেশ নিরাপদ। কারণ জামাত শুধু ক্ষমতা আসবে না, ক্ষমতা রক্ষা করতে পারবে। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। জামাত ইসলামী স্বাধীনতা অর্জন করবে এবং স্বাধীনতা রক্ষা করবে, পারবে যে তার সিমটম দেখেন। ডাক্তার শফিকুর রহমানের মতো একজন প্রায় 70 বছর বয়সী একজন নেতা, যার হার্টে অনেকগুলো রিং বসানো, তার ঘোষণা দেখছেন ভোট হাইজ্যাক করতে আসলে যুবক হয়ে বিস্ফোরিত হওয়া ভেরি পাওয়ারফুল পরিভাষা রাজনীতিতে, পাওয়ারফুল থ্রেট। হ্যাঁ, দিস ইজ থ্রেট। জামাত থ্রেট দিচ্ছে। কার বিরুদ্ধে থ্রেট দিচ্ছে? ডাকাতদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে। জনগণ এটাই চায়। অতএব যে পারসেপশন যে ঠিক আছে জনমত জামাতের পক্ষে, ওটা বিএনপি চুরি করে নিয়ে যাবে, জিততে পারবে না মনে হয় না। জামাত জিতবে, চুরি করা ঠেকাতে পারবে। আর যাদের পক্ষে জনমত আছে সেই জনমতকে কাজে লাগিয়ে তারা চুরি ঠেকাতে পারবে না, পারবে। এখন বলবেন তাহলে আওয়ামী লীগ আমলে তো আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিল না, তারা কেন পারে? ওটা রাষ্ট্রশক্তি, দীর্ঘ মেকানিজম, ফেসিবাদ, অনেক কিছু পারে। আবার বিএনপি ছিল ধৈর্য পার্টি, পুলিশের বাসির শব্দ শুনে দৌড়িত। খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসিতে ঘরে বসে থাকতো, তো এদেরকে নিয়ে তো আর পারা যেত না। এখন তো আর সেই ফেসিবাদ নাই, তো এখনকার বাস্তবতাটা ভিন্ন। এবার এটা নিকশ ভোট ডাকাতি, ভোট চুরি ঠেকানো যাবে। দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।